নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার মুকুটে আবার নতুন পালক। ১৯তম রাষ্ট্রীয় সম্মান ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আন্তর্জাতিক মঞ্চ থেকে পাচ্ছেন। গায়ানা ও বার্বাডোস থেকে তিনি দুটি আন্তর্জাতিক সম্মান নিয়ে তিনি দেশে ফিরবেন। আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী G20 সম্মেলনে গিয়েছিলেন ব্রাজিলে। তার আগে নাইজেরিয়া যান, সেখানে আন্তর্জাতিক সম্মান দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পান এবং সেখান থেকে ব্রাজিল থেকে গেছেন গায়ানা ও বার্বাডোস সফর এবং সেখান থেকে দুটো আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা নিয়ে চর্চা নেই, এটা নিয়ে আলোচনা নেই, এটা নিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় দল মানে সর্বভারতীয় দল এবং কেন্দ্রীয় সরকারে যারা রয়েছেন তারা পাতাজোড়া বিজ্ঞাপনও করছেন না। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার হঠাৎ একটা জিনিস মনে হলো, জানেন তো, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধরুন কল্পনায় আনুন, বাঙালির ভাগ্য এবং ভারতবাসী সৌভাগ্যবান যে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে কোনোদিন যাবেন না বা যাননি। তো তিনি যদি এই জায়গায় থাকতেন এবং তিনি যদি একটি আন্তর্জাতিক সম্মান পেতেন, পাতাজোড়া বিজ্ঞাপনে সমস্ত সংবাদপত্র ভরে যেত যে আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কিন্তু সেসবের বালাই নেই, নিঃশব্দে গেছেন নরেন্দ্র মোদী। তিনটি রাষ্ট্রে তিনি সফরে গেছেন এবং সেই তিনটি রাষ্ট্রের মধ্যে প্রথমে গেছেন নাইজেরিয়া এবং সেই নাইজেরিয়া থেকে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান যেটা পেয়েছেন সেটা হচ্ছে দি গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইগার। দি গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইগার, সেখানে নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ভারতবর্ষের প্রধানমন্ত্রী পেয়েছেন। তারপর সেখান থেকে G20 সম্মেলনে গেছেন, ব্রাজিলে গেছেন, সেই সম্মেলনে অ্যাটেন্ড করেছেন, করে সেখান থেকে তার যাওয়ার কথা গায়ানা ও বার্বাডোস। এবং গায়ানা ও বার্বাডোস ছোট ছোট রাষ্ট্র, সে গায়ানা ও বার্বাডোস এই দুটো রাষ্ট্রের দুটো রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন। গায়ানা থেকে পেয়েছেন দি অর্ডার অফ এক্সেলেন্স, সেই রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দি অর্ডার অফ এক্সেলেন্স, সেই আন্তর্জাতিক সম্মানটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হাতে অর্পণ করেছেন সে রাষ্ট্রের প্রধান। এবং তারপর বার্বাডোস এর তরফ থেকে দেওয়া হচ্ছে অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস। বার্বাডোসও ছোট্ট একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের তরফ থেকে তাঁর রাষ্ট্রীয় ব্যবস্থার সর্বোচ্চ সম্মান বা অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস তাঁকে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছে। এই সব মিলিয়ে এটা ১৯তম তার আন্তর্জাতিক সম্মান। এর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাম্প্রতিক অতীতে আপনারা জানেন যে তিনি গিয়েছিলেন ডমিনিকা এবং সেই ডমিনিকাও তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েছে। ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার, সেটাও কিন্তু তাঁদের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান। ছোট্ট ছোট্ট রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রগুলো ভারতবর্ষের প্রতি এত শ্রদ্ধাশীল কেন? এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু কখনো বিশ্লেষণ করেন না। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, ১৪০ কোটির বাস যে ভারতবর্ষে, সেই ভারতবর্ষের কাছে কেন তারা এই শ্রদ্ধার চোখে কেন তাকায়, কেন মানে এই সম্মানগুলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান বা দিচ্ছেন বা তারা ঘোষণা করছেন এবং তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছেন। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার মনে পড়ছিল কোভিডকালে, করোনাকালে, যখন সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছিল, রোজগার কমে গিয়েছিল, আভ্যন্তরীণ অর্থনীতি ভেঙে গিয়েছিল। ধরুন পাশের রাষ্ট্র পাকিস্তান, রাষ্ট্রীয়ভাবে তাদের অর্থনীতি ভেঙে তছনছ হয়ে গেছে। শ্রীলঙ্কার অবস্থা ভাবুন, শ্রীলঙ্কাও তার অর্থনীতি ভেঙে তছনছ হয়ে গেছে এবং করোনাকালের অর্থনৈতিক সংকটটা তারা মোকাবিলা করতে পারেনি। সেইখানে দাঁড়িয়ে এরা এই ১৪০ কোটির বাস যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ কিন্তু নানান ক্রাইসিসের মধ্যেও তারা কিন্তু সেই অর্থনৈতিক সংকটটাকে সামলে নিয়েছে। এটা নিয়ে সেভাবে চর্চা হয় না, আলোচনা হয় না রাজনৈতিক মহলে। আমার মনে হলো আজকে এই বিষয়টা একটু উত্থাপন করা দরকার। ভালো করে খেয়াল করে দেখুন, পাকিস্তানের অর্থনীতি শেষ, শ্রীলঙ্কার অর্থনীতি শেষ, সেখানে দুটো রাষ্ট্রের করোনাকাল, কোভিডকাল তাদের অর্থনীতিটাকে ধসিয়ে দিয়ে চলে গেছে। ভারতবর্ষেরও তাই ধসে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটাকে নানান প্রকরণে সেটাকে কিন্তু মোকাবিলা করে ভারতবর্ষ আবার করোনাকাল, কোভিডকাল অতিক্রম করে তার অর্থনীতিকে সচল রেখেছে। ঠিক এই সময়ে দাঁড়িয়ে ভারত সরকার একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল, যে সিদ্ধান্তটা নিয়েও কিন্তু চর্চা হয় না, আলোচনা হয় না। পৃথিবীর যতগুলো
প্রচুর রাষ্ট্র আছে, আপনারা জানেন, ছোট ছোট রাষ্ট্র আছেন, তাদের জনসংখ্যাও খুব সীমিত, কিন্তু সেই জনসংখ্যা সীমিত থাকার মধ্যেও যখন করোনাকালে তারা তাদের মৃত্যু যন্ত্রণার মুখোমুখি হতে হচ্ছিল, হাজার হাজার মানুষ যখন সেই সব রাষ্ট্র মারা যাচ্ছিল, অর্থনৈতিকভাবে তারা ভেঙে পড়ছিল, সেই সময় ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক এস জয়শঙ্কর তাঁরা সিদ্ধান্ত নেন যে এই অর্থনৈতিক এইভাবে ভেঙে পড়া ছোট ছোট রাষ্ট্রগুলোর পাশে দাঁড়ানো। বাছাই করা হয়, তাদের পররাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করা হয় এবং তারপর তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। কোভিড কালে করোনার ভ্যাকসিন এই ভারতবর্ষ থেকে বিনামূল্যে সমস্ত এই রাষ্ট্রগুলোর কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। তো ফলত স্বাভাবিকভাবে তার একটা মানে প্রত্যর্পণ তো ব্যাপার থাকেই, সেটা হচ্ছে যে সময় আমার অর্থনৈতিক সংকট চলছে একটা রাষ্ট্রে, সেই সময় দাঁড়িয়ে যদি আমাকে একটা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়, আমি জানি এমন একাধিক ঘটনা এরকম জানি যেখানে এই ছোটো ছোটো রাষ্ট্রগুলোকে করোনাকালে ভারতবর্ষের তৈরি ভ্যাকসিনগুলোকে একদম বিনামূল্যে তাদের কাছে পৌঁছানো হয়েছে, এমনকি ওষুধও পৌঁছানো হয়েছে। লক্ষ লক্ষ টাকার ওষুধ, কোটি কোটি টাকার ওষুধও সেই সব ছোটো ছোটো রাষ্ট্রে করোনাকালে কোভিডকালে তাদের পাশে পৌঁছে দিয়েছে ভারত সরকার। এটা নিয়ে সেভাবে প্রচার নেই, এটা নিয়ে সেভাবে আলোচনা হয়নি। এবার বিভিন্ন অর্থনৈতিকভাবে ভেঙে পড়া রাষ্ট্রগুলোর পাশে ভারতবর্ষে সেই সময় সেই সংকটকালে দাঁড়ানোর পরবর্তীকালে তো তাদের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক স্থিতিশীল হয়েছে, শক্তিশালী হয়েছে এবং ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হয়েছে। ভারতবর্ষ থেকে বিভিন্ন জিনিস এক্সপোর্ট করার ব্যবস্থা হয়েছে, যেখান থেকে তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে তারা অর্থের বিনিময়ে তারা সেসব দ্রব্যাদি কেনেন। এখনও ছোট শিল্প সম্ভাবনা যেগুলো ভারতবর্ষে রয়েছে, যে তাদের দেশে নেই, এখান থেকে এক্সপোর্ট করছে। এবং এটার মূল কারিগর কিন্তু ভারত সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাইলেন্টলি কাজ করেন, বেশি কথা বলেন না, গভীর অনুশীলন করেন, প্রত্যেকটা রাষ্ট্রে মাঝে মাঝেই নিজে যান এবং গিয়ে ব্যক্তিগতভাবে সেই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং সেই রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেন, অর্থনৈতিক লেনদেন, তাদের সঙ্গে নানান ধরনের আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সাইলেন্টলি করে যাচ্ছেন। স্বাধীনতার পর যারা যারা পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আমার মনে হয়েছে, আমি বহু পররাষ্ট্রমন্ত্রীর কথা বলতে পারি, কিন্তু হি ইজ দ্য ফিটেস্ট এবং হি ইজ দ্য বেস্ট। সাইলেন্ট ওয়ার্কার, কাজ করেন, কথা একদমই প্রায় বলেন না এবং মস্তিষ্ক খাটিয়ে ডিপ্লোমেসিটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যান। একসময় প্রণব মুখোপাধ্যায় সেই জায়গাটা খুব সুন্দরভাবে করেছিলেন, সেইটা কিন্তু এস জয়শঙ্কর করছেন, যার জন্য আপনারা খেয়াল করে দেখেছেন ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়া হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে বারবার আলোচনায় আসছে, বারবার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ণধাররা, বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত সংগঠন, তাদের তরফ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী দিনে নোবেল শান্তি পুরস্কারের তাঁর নাম যাতে বিবেচিত হয় সেটা নিয়ে ইতিমধ্যেই আওয়াজ তুলেছেন, প্রেস বাইট দিচ্ছেন, তারা ঘোষণা করছেন, তারা তাদের বক্তব্য রাখছেন বিভিন্ন সেমিনারে। 19টা আন্তর্জাতিক সম্মান কিন্তু পরিষ্কারভাবে বলছি যে কোনো রাষ্ট্রপ্রধানের কাছে একটা সম্মানের। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, সেই দেশের প্রধানমন্ত্রী তিনি 19টা আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন, তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অত্যন্ত সুদক্ষভাবে তিনি ডিপ্লোমেসি চালিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে গিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা চালিয়েছেন, সেগুলো তার তো একটা অভিজ্ঞতা এবং তার একটা আফটার এফেক্ট তো পড়েই। ফলত আলটিমেটলি তারই কিন্তু আফটার এফেক্টটা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এবং সে দেশের সর্বোচ্চ সম্মান দিচ্ছে, যেটা ভারতবাসী হিসেবে অন্তত মনে হয় প্রত্যেক ভারতবাসীর কাছে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা গর্বের বিষয়। যদি এটা নিয়ে বহু আলোচনা হচ্ছে না, যে আলোচনা সংবাদ মাধ্যমে করা দরকার সেভাবে হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে ভারতবাসী হিসেবে আমরা সবাই গর্বিত এবং সম্মানিত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই সম্মান প্রাপ্তির বারবার ঘোষণা আমাদের কাছে আসার ফলে।